বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি ভূতের গল্প নিয়ে। তো আজকে একটু মনে হচ্ছিল বৃষ্টি বৃষ্টি হবে, তো বৃষ্টি বৃষ্টির সময় ভূতের গল্প শোনার এবং বলার মজাই একটা আলাদা। কিন্তু যাই হোক, বৃষ্টি তো আর হলো না, ওই হাওয়াই দিচ্ছে যায়। তো যাই হোক, যখন বৃষ্টি হওয়ার হবে, ওটা তো প্রকৃতির জিনিস, ওটা কেউ কাউকে বলতে পারে না। তবে ওয়েদার রিপোর্ট দেখে বোঝা যায় যে কখন বৃষ্টিটা হবে, একটা আভাস করা যায়। তো চলো আজকের ভূতের গল্প শুরু করা যাক। তো রায়বাড়িতে অনেকদিন পর নতুন একটি সদস্য এসছে। তো এই নিয়ে তো গ্রামে হইচই, নীলকুঞ্জ গ্রামে সবাই খবর পেয়ে গেছে। রায়বাড়ির সবাই যারা আছেন মিষ্টি বিলাতে ব্যস্ত সবাইকে, কারণ অনেকদিন পরেই ওদের একটি ছেলে হয়েছে। অনেকদিন পরে নতুন সদস্য এসছে বলতে গেলে। তো রায়বাড়ির ছেলে অরূপ রায়, বৌমা মেঘলা রায় ও অরূপ রায়ের মা অঞ্জনা দেবী রায়, সবাই খুবই খুশি। তো তাদের আত্মীয়রা সবাই দেখতে আসে শহর থেকে। কেউ বলছে বাবার মতো দেখতে হয়েছে, কেউ বলছে মায়ের মতো দেখতে হয়েছে। এই নিয়ে টুকিটাকি চলছে আর কি। তো ছেলের নামকরণ হলো প্রদীপ। তো এই বিষয়ে মা বাবাও খুশি, অঞ্জনা দেবীও খুব খুশি। আর ছেলে ছোটোর থেকেই একটু দুষ্টু টাইপের আর কি, ডানপিটে টাইপের, খুব চঞ্চল ছেলেটা আর কি, ছেলেটা। তো গ্রামে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ও যখন মোটামুটি 5-6 বছর বয়স হয়, ও খুব দুরন্ত হয়। এক কম বয়সে সে চলতে শিখে গেছিল বলতে গেলে। এক একটা ছেলে থাকে না একটু দেরিতে চলতে শিখে, তো ও কিন্তু তাড়াতাড়ি চলতে শিখে গেছিল। তো এই দেখে তো অরূপ খুবই খুশি হয়েছে। অরূপ শহরে একটি চাকরি করত, শহরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতো, কিন্তু প্রায়শই সপ্তাহে একদিন অন্তত চলেই আসতো। আর মেঘলা দেবী ওর স্ত্রী মেঘলা গ্রামেই থাকতো তার শাশুড়ি মায়ের সাথে। তো শাশুড়ি বৌমার বন্ডিংটা খুবই ভালো। তো মাঝে মাঝেই অরূপ আসতো, সপ্তাহে একদিন হলেও আসতো। একদিন আসার পরে ওটা তো শরীরটা খারাপ লাগতে শুরু করে। অঞ্জনা দেবীকে বললো যে মা, আজ কালকে বোধহয় আমি শহরে যেতে পারবো না বোধহয়, আমার শরীরটা খুব গাটা ম্যাজম্যাজ করছে, খুব ঘাম দিচ্ছে আর কি। তো অঞ্জনা দেবী তো দেখে শুনেই তো একটু ভয় পেয়ে গেল। ছোট বয়সেই অরূপ তার বাবাকে হারিয়েছে, তার মাই তাকে ছোটোর থেকে বড় করে মানুষ করেছে। তো ছেলের এই অবস্থা দেখে অঞ্জনা দেবী একটু ভয় পেল। গ্রামের যে ডাক্তার তাকে ডাকলো, তো বললো ভয়ের কিছু নেই, কতগুলো ওষুধ দিচ্ছি, এগুলো নিয়ে আসুন। তখন মেঘলা গ্রামের মোড়ের থেকে ওষুধের দোকানে গিয়ে সব ওষুধগুলো নিয়ে আসে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তাতেও কিন্তু শরীর ঠিক করে না, ওর কিন্তু দরদর করে ঘাম ঝরছে। তো রাত হয়ে গেল, খাওয়া দাওয়া হলো, ওর কিন্তু খেতে রুচি ছিল না। তো বললো যে মা আমি কিছু খাবো না, আমি শুয়ে পড়ছি। তো তখন মেঘলা দেবী, তখন মেঘলা বুঝলো যে হতে পারে ওর স্বামীর কোনো শরীর খারাপ হয়েছে, ও মুখে রুচি নেই। অনেক সময় শরীর খারাপ থাকলে মুখে রুচি চলে যায় অনেক সময়। তো তখন অঞ্জনা দিয়ে বললো ছেড়ে দাও বৌমা, ও যখন খিদে নেই যখন বলছে তখন শুয়ে দে, খিদে পেলে আপনি তখন ডাকবে আমাদেরকে। তো বললো ঠিক আছে মা, কোনো ব্যাপার নয়। পরের দিন সকালে ঠকঠক করছে মেঘলা, কই করছে চা নিয়ে, ঠকঠক করছে কন্টিনিউয়াসলি, কোনো কিন্তু সাড়া শব্দ নেই। তো এই বিষয়ে তো মেঘলা দেখে খুব ভয় পেয়ে যায়। ও শাশুড়ি মা ওকে ডাকে অঞ্জনা দেবীকে, তো অঞ্জনা দেবীও ডাকছে বাবা বাবা বলে, খুল দরজা খুল দরজা খুল। তখন অঞ্জনা দেবী খুব ভয় হলো। তখন গ্রামের কয়েকজন ছেলেকে ডেকে এনে বলছে দেখো তো দরজাটা বরং ভেঙে দাও বরং। তো দরজাটা ভাঙার পর দেখলো শুয়ে আছে অরূপ।
শুয়ে আছে ঠিকই, কিন্তু ওর হাতে দেখলো আর নার্ভসটা চলছে না। আমরা যখন কেউ যখন মারা যায় তখন তো দেখি যে হার্টের নার্ভস চলে না, বন্ধ হয়ে যায়, চেক করি সে বেঁচে আছে কিনা। নার্ভস চলছে যদি মানে তাহলে বেঁচে আছে এখন, আর নার্ভস যদি বন্ধ হয়ে গেছে মানে সে মারা গেছে। তো ওর উপরে নার্ভস আর চলছে না। তো এই দেখে ডাক্তারবাবুকে ডেকে আনা হলো সঙ্গে সঙ্গে গ্রামে। ডাক্তারবাবু দেখেই বললো যে হি ইজ নো মোর, সে আর নেই। তো এইটা শুনে তো মেঘলার মাথায় হাত পড়ে গেল। অঞ্জনা দেবী তো মানে ঘাউমা করে কাঁদতে শুরু করলো। কম বয়সে তার স্বামীও ছেড়ে চলে গেছে, এবার ছেলেও ছেড়ে চলে গেল তাকে। আর প্রদীপ তো বাচ্চা ছেলে, ওর তো আর বুঝবে না কি হলো, ও তো সেই সেন্সটা আসেনি। মেঘলা মাথায় হাত দিয়ে বাইরে বসে পড়লো। তারপর গোটা গ্রামে খবরটি ছড়িয়ে গেল। আর ওর ছেলেটি খুব ভালো ছিল। গ্রামের এই দুঃসংবাদ শুনে সবাই শোকাহত হয়ে পড়ে। তো পরে ওর মেঘলা ও স্বামীর চাকরিটা পেয়ে যায় অবশ্য। তো প্রদীপটা ঠাকুমার কাছেই বড় হয়। ঠাকুমার বয়স ছিল মানে অঞ্জনা দেবীর বয়স ছিল 70-72, কিন্তু শক্ত সমর্থ ছিল। তো মেঘলাকে শহরে যেতে হয় চাকরির জন্য, আর তাহলে ঠাকুমার সাথে রইল প্রদীপ। প্রদীপ দেখতে দেখতে বড় হয়ে গেল, গ্রামের সবাইকার সাথে মিশতে শুরু করলো। খুব ভালো, মানে ওর বাবার মতনই খুব ভালো, সবাইকার সাথে মিশতে খুব ভালোবাসতো। আর গ্রামে জানতো যে ওর উপর ছেলে কোনো খারাপ হবে না। তো গ্রামের একজন শিক্ষক আছেন, উনি উনি একটু রাগী টাইপের। তো একদিন হয়েছে কি, প্রদীপ পড়া করে আসেনি। ও প্রতিদিনই পড়া করে, কিন্তু সেদিন হয়তো কোনো কারণবশত সে পড়া করে আসেনি। তো সে মাস্টারমশাই যে বিপ্লব বাবু তো প্রচণ্ড রেগে গেলেন। হয়তো ঘরে কোনো ঝামেলা হয়েছে, হয়তো অনেক সময় সবাইকার মুডও সমান থাকে না। তো বিপ্লববাবুর ঘরে কোথায় কোনো ঝামেলা নিশ্চয়ই হয়েছে। তো সেই রাগ নিয়ে পড়াতে বসেছিল সবাইকে। আর যখন শুনতে পেলো যে প্রদীপ পড়া করেনি, তখন উনি প্রচণ্ড রেগে গেলেন। তখন প্রদীপকে বললো হাত চাপা তুই। প্রচণ্ড স্কেলে করে মারলো, পিঠে মারলো। তো ঘরে এসে দেখছে দাগ হয়ে গেছে। ও ঠাকুমাকে দেখালো যে ঠাকুমা খুব ব্যথা করছে, মাস্টারমশাই আমাকে মেরেছে। দেখলো পিঠের দাগ হয়েছে। তখন ও ঠাকুমা দেখে বললো দেখছি দাঁড়া এবার কী করতে পারে। তো তখন প্রদীপ বললো না ঠাকুমা ঠাক, কোনো ঝামেলা জড়িয়ে না বলে। সেদিন রাত্রিবেলায় কিন্তু জ্বর চলে আসে প্রদীপের। তো প্রদীপের ওষুধ দিয়ে মোটামুটি সুস্থ হয়ে যায়। পরে পরে ওই টিচারের কাছে আর যায় না কিন্তু। তো 2-4 দিন পর হঠাৎ ঝড় বৃষ্টির রাতে বিপ্লববাবু যখন রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন, তখন নিচের রুমটা কেউ টোকা দিচ্ছিল, মানে কেউ ঠকঠক করছিল হয়তো, তখন কেউ অন্য ঘরে কেউ ছিল না। ওনার স্ত্রী অনেক আগে মারা গেছিলেন, আর ওনার ছেলেরা বাইরে চাকরি করে। তো ঘরে কে টোকা দেখছে বিপ্লববাবু দেখলো। বিপ্লববাবু জানলার থেকে দেখলো যে কেউ তো নয়, শুয়ে পড়লেন গিয়ে। আবার দেখছেন কেউ টোকা দিচ্ছে, বারবার টোকা দিচ্ছে। যে বিপ্লববাবু রেগে গিয়ে একবারে নিচে গেলেন হঠাৎ করে, যে এই রাতে এরকম ভাবে ওনাকে ডিস্টার্ব করার কি মানে হয়। তো তখন বিপ্লববাবু কপারটি খুলতে দেখতে পেলেন একটি অদ্ভুত দৃশ্য। দেখলেন মাথাটি ঢাকা দেওয়া একজন লম্বা চড়া করে লোক একজন দাঁড়িয়ে আছে। তো বললো তখন বিপ্লববাবু বললো যে আপনি কে হে মশাই, এরকম ভাবে বিরক্ত করার মানেটা কি হয়। তো তখন মাথা থেকে কাপড়টা খুললো। তো কাপড়টা খোলার সঙ্গে সঙ্গেই মানে বিপ্লববাবুর পিছন দিয়ে দাঁড়াবে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। তো তখন বললো তুমি। তো তারপর বলা মানে তুমি বলার সঙ্গে সঙ্গেই ওর কথা বলা বন্ধ হয়ে যায় বিপ্লববাবু। তারপরের দিন রহস্যজনকভাবে ওখানে বিপিনবাবুর ডেড বডিটা খুঁজে পাওয়া যায়। তো গ্রামে তো ভীষণ চাঞ্চল্য পড়ে যায়। পুলিশ সব এলো, তদন্ত করলো, কিন্তু কোনো প্রমাণ কিন্তু পায়নি। দেখলো ওনার গলা টিপে কেউ হত্যা করেছে, কিন্তু কোনো তাছাড়া আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। গলা যে টিপেছে সেটা কিন্তু বোঝা গেছে,
কিন্তু কে টিপেছে বা কোনো আশেপাশে কোনো জুতোর চিহ্ন বা কোনো কিছু প্রমাণ টমাণ কিচ্ছু পায়নি। তো প্রমাণ যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ হয়তো বলা মুশকিল কে মেরেছে। তো কেসটা আনসলভই রয়ে গেল, ওটা পরে বন্ধ হয়ে গেল ফাইলটা, যে ওটা তো আর সলভ করা গেল না। তো আস্তে আস্তে ও বড় হলো, ও তখন শহরের কলেজে ভর্তি হলো গিয়ে। প্রদীপ প্রদীপ শহরে শহরের কলেজে গিয়ে ভর্তি হয়, ওখানে হোস্টেল পেলো, হোস্টেলেই থাকলো। তখন প্রদীপের বয়স মোটামুটি 18 প্রায়। কলেজ মানে ঢুকা এন্ট্রি, কলেজ এন্ট্রি করার বয়স তো 18ই মিনিমাম অন্তত। তো তখন কলেজে তখন ঢুকলো, ও সায়েন্স নিয়ে পড়তে শুরু করলো, ও সায়েন্সের খুব ভালো ছিল আর কি। তো কলেজে ওখানে ও হোস্টেল পেলো, হোস্টেলে আরও দুজন রুমমেট ছিল, দীপক আর রাকেশ। তো প্রদীপ তো ওদের সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে নিল, ওর খুব ভালো একটা ট্যালেন্ট ছিল বন্ধুত্ব করে নেওয়া, যার সাথে হোক বন্ধুত্ব ঠিক করে নিতে পারবে। তো বন্ধুত্ব করে নিল, এইভাবে সুন্দরভাবে দিন কাটতে শুরু করলো। তো কলেজে তো মাঝে মাঝে রেগিং এর গল্প শোনা যায়, তোমরাও শুনেছো। একদিন হঠাৎ ওদের রুমে টোকা দিচ্ছে, ওরা যে রুমটা থাকে তিনজন, ঠক 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 করে। তারপর দেখছে 8-10 জন সিনিয়র ওদের রুমে এলো। তো ওদের সিনিয়র যে লিডার যে আর কি, রানাদা, মানে সবাই রানাদা রানাদা বলতো আর কি, হোস্টেলের সবাই মানে সব থেকে সিনিয়র আর কি। তো রানাদা বললো যে তোদের নাম কি ইত্যাদি ইত্যাদি, র্যাগিং করলে যা হয় আর কি, বা বুলি করা বলতে গেলে। তো অনেকেও জিজ্ঞাসা করলো, অনেক অহেতুক প্রশ্ন জিজ্ঞাসা করলো যেগুলো করার কোনো মানেই হয় না। তারপর বললো তোরা ছাদে চলে একবার। তো বললো না, এই রাতের বেলা আমি ছাদে কেন যাবো, কনকনে ঠান্ডা। তো বললো তুই ছাদে না যাস, এখনই ঠান্ডা জল ঢেলে দেবো তোদের গায়ে। তো তিনজনেই চল ছাদে। তো আর তিনজনে কথা না বাড়ি ছাদে গেলো। আর তেমনি ঠান্ডা, ডিসেম্বরের শেষের দিকে ঠান্ডা, কনকনে শীত। তো ওই যে রানা বলে ছেলেটি, সে দীপককে বললো যে এদিকে আয়। এদিকে আসার পর তারপর রেগিংয়ে যা যা হয় সেটা তো তোমরা জানো বিভিন্ন রকম ভাবে। তারপর তো রাকেশের গায়ে ঠান্ডা জল ঢেলে দিল একেবারে। তারপরের দিনে রাকেশের পর্যন্ত জ্বর চলে এলো, সে কাঁপতে শুরু করলো। আর কলেজের ওয়ার্ডেনকে বললো, তো ওয়ার্ডেন বললো ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে। তো ওয়ার্ডেন পরের দিন ওদের দলবলকে বললো যে ফার্দার যদি এরকম কোনোদিন দেখি তোমাদের গার্জেনকে বলবো, আর নাহলে পুলিশ ডেকে আনবো। তো তখন রানা বললো যে না না স্যার, এরকম হবে না, ওরা একটু করেছি, জাস্ট মজা করেছি, ওরা তো আর বলবে না যে এইভাবে এই জিনিসটা করেছে, ও একটু ব্যাস মজা করেছি স্যার, আর করবো না। কিন্তু রানার রাগ কিন্তু ছিল ওদের উপর। তো রানা তার পরের দিন আবার ডিস্টার্ব করতে আসে রাত্রিবেলায়, রাত্রি 1টা কি 2টো বাজে। তা আবার এলো। তো রাকেশ, যাকে দীপক তো বিছানায় শুয়ে আছে, রাকেশ বসে আছে, ওদের সামনে তো বলার কোনো জো নেই, ওরা সিনিয়র কলেজের। তারপর জোরও আছে ওদের, ওদের একটা আলাদা। তো বললো যে দীপক তখন প্রদীপকে বললো তুই আমাদের সাথে আয়। ওর সাথে গেল। প্রদীপ কিন্তু মানে ইয়ে ছিল, কিন্তু ভয় পেত না কাউকে, মিশুকে ছিল কিন্তু মানে ভীতু ছিল না, তা বলে ওই জন্য সাহসী ছিল। দিয়ে বললো ঠিক আছে দাদা চলুন উপরে। উপরে নিয়ে গেল ছাদে টেরিসে, দিয়ে ওর কলারটা ধরলো হঠাৎ, যে বল তুই আমাদের নামে কমপ্লেন করেছিস কেন। তো তখন প্রদীপ ভালোভাবেই বললো যে দাদা দেখো, আমরা তো সৎ গ্রামের থেকে এসছি, আমরা তো নতুন, আমরা কিছু জানি না, তো তোমরাই তো দাদা, তোমরাই তো আমাদেরকে সাহায্য করবে, এটাই তো নিয়ম। ওর কথায় হেসে দিল সবাই আর কি, মানে তাচ্ছিল্য করে মানে হেসে দিল। আমরা তোমাদের কাছে শিখবো কোথায়, তো তোমরা এরকম করছো, এটা কি ঠিক করছো দাদারা, তুমি বলো। তুমি কাউকে কিছু করো না, আমি তোমার নামে কোনো কমপ্লেন করবো না দাদা, দাদা ভালো হয়ে যাচ্ছে। তো তখন রানা তো রেগে বললো বেশি জ্ঞান দিস না, যে চরকায় তেল দে, মানে ওদের মাথায় তো এইসব কথাগুলো ঢুকবে না। তো তখন ডান্ডা পড়ছে। তো যাই হোক, বললো ফার্দার আমাদের নামে কোনো কমপ্লেন করবি না কিন্তু। তখন রানা এই তখন প্রদীপ বলে উঠলো ঠিক আছে, আমি আর কোনো কমপ্লেন করবো না, যদি তোমরা খারাপ কাজ না করো। তো তখন
রানা ওকে মারতে যাচ্ছ, তখন ওদের দলের ছেলে বললো যে থাক থাক থাক, ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ নেই, পরে যদি কমপ্লেন করে আবার দেখে দেবো। পরের দিন ওরা রাকেশকে বিভিন্ন রকমভাবে টর্চার করে কলেজের সামনে। তো ওদের বিরুদ্ধে কথা বলার তো সাহস কারণ নেই, কিন্তু প্রদীপ কিন্তু চুপ করে থাকার ছেলে নয়, ও কিন্তু কমপ্লেন করলো। তখন যে ওয়ার্ডেন যে বললো লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল, এরপর যদি করেছো তাহলে কিন্তু তোমাদের হাজত বাজ করাবো, আর গার্জেনকেও তোমার ডেকে আনাবো, তারপর দেখি তোমাদের কে বাঁচাতে আসে। ওদের ওদের ওয়ার্ডেন কিন্তু খুব ভালো ছিল, মানে কিছু জায়গায় আছে ওয়ার্ডেন মিলিত থাকে, কিন্তু সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় ওয়ার্ডেন ভালো থাকে। তো ভালো খাওয়া তো সব জায়গাতেই আছে, ওটা আলাদা ব্যাপার। এরপর রানা কিন্তু প্রচণ্ড রেগে যায় যে না, এই ছেলেটাকে একদিন ভালো করে একটু দিতে হবে, তবে কি মাথায় ঢুকবে এর কথাটা। পরের দিন রুমের মধ্যে এসে প্রদীপকে মারধর করে ভেতরক। তো দীপক রাকে আটকাতে যাও, তাদেরকেও খুব ভালোভাবে মারে। তো প্রদীপ খুব মানে আহত হয়, একটু বলতে গেলে একটু চাচা যায়, মাথার কাছে রক্ত বেরিয়ে যায়। তো দীপক রাকেশ তো খুব ভালো বন্ধু, দীপক বললো যে দাদা আমার কাছে মেডিসিন আছে, তুই বস এখানে শু, আমি তোর মাথায় পট্টি করে দিচ্ছি, এসে চিটপটি হয় না, মাথায় রক্ত বেরিয়ে গেছে, ও করে দিচ্ছি। তো তখন প্রদীপ বলে উঠলো ভাই তোরা ঠিক আছিস তো, আমার কথা বাদ দে, তোরা ঠিক আছিস তো। মানে প্রদীপ ওর নিজের বন্ধু, মানে নিজের থেকেও নিজের বন্ধুদের জানটা বেশি ভালোবাসতো আর কি, যে ভাই আমার কথাটা ছাড়, তোরা ঠিক আছিস তো, বলছে না ঠিক আছে ভাই, আমরা তোরা ঠিক আছিস তাহলে আমি ঠিক আছি, না তোমার জন্য তো চিন্তা করতে হবে না। না, তো তার দু চার দিন কিন্তু ওদেরকে দেখা যায়নি, ওদের যে দলের যে লিডার আর কি, রানাকে কিন্তু দু চার দিন ধরে ওখানে কলেজের মধ্যে দেখা যায়নি কিন্তু। তো রানা যে এত নামডাক করা ছেলে, মহান ছেলে, তো তাকে তো দেখা যাচ্ছে না। তো এই ব্যাপারে ওয়ার্ডেন বা স্কুলের যারা প্রফেসর প্রিন্সিপাল অনেকেই কিন্তু সন্দেহজনক বলে যে এত মহান ছেলে কোথায় গেল রে বাবা। মহান ছেলে বলতে কি, মানে সবাই তো চিনতো রানাকে। তো কিছুদিন পর খবর পাওয়া যায় একটি ক্ষেতের মধ্যে বিভৎসভাবে তার বডিটা পড়েছিল, তার পুরো বডিটা যেন জ্বলে গেছে আর কি। আর পকেটে একটা আই কার্ড ছিল, ওইখান থেকে চেনা যায় যে এর নাম রানা, এই কলেজের সিনিয়র ছাত্র আর কি। তো সবাই গিয়ে দেখলো, পেপারে নিউজে এলো, তো দেখে তো গাছ শিওরে উঠলো সবাইকার। পরের দিন আবার প্রদীপ ঘুমোচ্ছিল, তো প্রদীপ ঘুমোতে ঘুমোতে দেখলো কেউ জন্য ওকে ডাকছে, প্রদীপ প্রদীপ বলে কেউ ডাকছে যেন। তো ডাকার পর দেখলো একটা ছায়ামূর্তি যেন ওর থেকে দূরে সরে যাচ্ছে। তো প্রদীপ মনে করলো যে মনের ভুল হতে পারে, কিন্তু প্রদীপ পরে হঠাৎ মনে পড়লো আমরা তো দুতলায় আছি, তাহলে এত উপরে কে এলো। তো প্রদীপ চিন্তায় পড়ে গেল। তো কিছুদিন এরকম ভাবে কাটলো, ভালোভাবে কাটলো। যেমন যে লিডার সে তো মারা গেছিলো আর কি, মারা গেছিলো, হয়তো সেই আত্মাটাই তাকে মেরেছে। তো প্রদীপ ঠিক করলো যে একদিন গ্রামের বাড়ি যাবে নীলকুঞ্জতে। তখন মাও ছুটি নিয়ে এসেছিল, তখন ওর মায়ের সাথেও দেখাবো, ঠাকুমার সাথেও দেখাবে। তো প্রদীপ ঠিক করলো রাকেশ আর দীপককে বলে তোরা চল না ভাই, আমার গ্রামের বাড়িতে ঘুরে আসি, চ 2-3 দিন থেকে আসি চ। আর তখন দীপক আর রাকেশও রাজি হয়ে গেল, কারণ প্রদীপের মতো যখন ছেলে বলছে যে চ, তো মানা তো করা যায় না, তো চলো, চল দিল। তো পরের দিন সন্ধ্যাবেলায় ওরা পৌঁছালো বাড়িতে, পৌঁছে এসে বাড়িতে সবকিছু বললো যে কেমন লাইফ কাটছে, ইয়ে কাটছে। তো তখন ওর ঠাকুমা অঞ্জনা দেবী বলে উঠলো তুই চিন্তা করিস না রে বাবা, তোর সাথে সে আছে। তো তখন বাকি দুজন দীপক ও রাকেশ বললো যে ঠাকুমা, সে বলতে কে, এখানে কাকে বলছেন আপনি কথাটা। তো তখন বললো যে যেই প্রদীপের ক্ষতি করবে তারই সর্বনাশ হয়ে যাবে। তো বললো যে ও, তখন প্রদীপ বলে উঠলো যে ঠাকুমা তার কে বলো তো। তো বললো সে আর কেউ নয়, সে তোর বাবা অরূপ, আমার ছেলে।
প্রভু যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন বলেছিল আমার ছেলের যে ক্ষতি করতে চাইবে তাকে আমি শেষ করে দেব। তো এই ঘটনাটি শুনে তো মানে দুই বন্ধু দীপক ও রাকেশের মানে ভয়ে হাত পা ছিটিয়ে যায়। তো দীপক ও রাকেশের ভয়ের কোনো কারণ ছিল না, কেন ও তো বন্ধু। তো ওর মা অঞ্জনা, তো ওর ঠাকুমা অঞ্জনা দেবী বলল যে আমি জানি কে মেরেছে মাস্টার মশাইকে। তো মাস্টার মশাইকে ওই অরূপই মেরেছে, অরূপের আত্মা। আর ওই যে তোদের কলেজের যে ঘটনাটি বললি তুই, আর না, ওকেও তোর বাবাই মেরেছে আত্মা। তো ওইভাবে কিন্তু আস্তে আস্তে তখন দীপক কেঁদে পড়লো। এই দীপক কাঁদলো, তাকে তো কেঁদে পড়লো, আর প্রদীপও কেঁদে পড়লো যে তোর মৃত্যুর পরও তোর বাবা আছে। তারপর তো প্রদীপ বললো যে তোদের মতো বন্ধু প্রীতি, ভাই নিজের ভাইয়ের মতো বন্ধু প্রীতি, তাতে আমার ভয় কিসের? আমার বাবাও আছে, মা ঠাকুমাও আছে, আর তোর দু ভাই তো আছিস নিজের ভাইয়ের মতো। তারপরে আর প্রদীপের সাথে কোনো সমস্যা হয়নি, বা কোনোদিন হয়তো সমস্যায় পড়তেও হয়নি আর কোনোদিন। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।